দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই। আজ যা বলবো তা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কারণ একদিকে আমেরিকা আর ইরান যুদ্ধ থামানোর কথা বলছে, আর ঠিক তার মাঝখানেই ইয়েমেনে আরেকটা গৃহযুদ্ধের আগুন জ্বলে উঠতে চলেছে। আর শেষে এমন একটা খবর আছে যা শুনে আপনারা বুঝে যাবেন গাজার মানুষ কোন নরকে বেঁচে আছে। তো চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। দর্শক, আজকে আমরা যা জানিয়ে কথা বলবো তার একটা ছোট্ট প্রিভিউ আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমে বলবো আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কি হচ্ছে, কাতারে নতুন বৈঠক কেন হচ্ছে। তারপর আপনাদেরকে জানাবো হরমুজ প্রণালী নিয়ে ইরান আর ওমানের মধ্যে কি আলোচনা চলছে এবং আমেরিকা কেন এত রেগে আছে এই নিয়ে। তারপর আপনাদেরকে জানাবো ইয়েমেনের ভয়াবহ পরিস্থিতি নিয়ে, যেখানে ইহুদিদের বিরুদ্ধে আবার একটা বড় জোট তৈরি হচ্ছে। এরপর থাকবে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন উত্তেজনার খবর, লেবাননে ইসরায়েলের নতুন আক্রমণের কথা, আর সর্বশেষ গাজার মানুষদের পানির জন্য লড়াইয়ের সেই হৃদয় বিদারক দৃশ্য। তা দর্শক, পুরোটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটা খবরের পেছনে অনেক বড় গল্প আছে। চলুন শুরু করা যাক, সবগুলি বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক। দর্শক, প্রথমে আসি আমেরিকা আর ইরানের প্রসঙ্গে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে দুই দেশ একে অপরের উপর মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালাচ্ছিল, কিন্তু এখন খবর আসছে যে দুই পক্ষ আপাতত হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে এবং আবার আলোচনা টেবিলে বসেছে। আমি মনে করি এটা আসলে কোনো শান্তির লক্ষণই নয়, এটা একটা সাময়িক বিরতি মাত্র। কারণ ইরান যখন ওই শক্তি দেখিয়েছে, যত জোরে মেরেছে, আমেরিকা পিছু হটতে বাধ্য হয়েছে। আমি মনে করি এটাই প্রমাণ করে যে ইরান সামরিকভাবে কতটা দৃঢ়। যেখানে অনেক দেশ আমেরিকার চাপের সামনে মাথা নুয়ে দেয়, ইরান সেখানে পিছু হটেনি। এটা সত্যি প্রশংসনীয়। আসি জায়গা পরিবর্তনের ব্যাপারে। আগে আলোচনা হচ্ছিল সুইজারল্যান্ডে, যেটা টক হচ্ছিল, এখন সেটা কাতারে সরে যাচ্ছে। আর আমি মনে করি এটা একটা ইঙ্গিত যে এই পুরো অঞ্চলে আরব দেশগুলো এখন নিজেদের ভূমিকা বাড়াতে চাইছে। কাতার, ওমান, পাকিস্তান এই মধ্যস্থতার কাজে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে চাইছে এখন। পশ্চিম এশিয়ার ভারসাম্য একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। যদি কাতারের এই আলোচনায় কোনো সমাধান না আসে, তাহলে পুরো অঞ্চল আবার বড় যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হতে পারে। দর্শক, আসি হরমুজ প্রণালী প্রসঙ্গে, যা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা। ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী আর ওমানের প্রতিনিধিদের মধ্যে মাসকাটে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। তারা আলোচনা করছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছে থেকে নিরাপত্তা ফি নেওয়া হবে কি না সেই বিষয়ে। এটা ইরানের সম্পূর্ণ অধিকার, কারণ এই জলপথের ওপর ইরানের ভৌগোলিক নিয়ন্ত্রণ আছে এবং একটা সার্বভৌম দেশ হিসাবে নিজের সীমানার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনার অধিকার তার থাকবেই। কিন্তু আমেরিকা এটাতে এতটাই বিরক্ত হয়ে গেছে যে জাতিসংঘে গিয়ে দাবি করছে ইরান এই বিষয়ে সম্পূর্ণ একা হয়ে গেছে, কেউ তার পক্ষে নেই, এরকম কথা। দেখুন, আমি আপনাদেরকে জানাচ্ছি এটা শুধু আমেরিকার একটা প্রোপাগান্ডা। বাস্তবে আঞ্চলিক দেশগুলো ইরানের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে, আপনাদেরকে আগেও একটা রিপোর্ট দিয়েছিলাম। আর এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটা অসাধারণ প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন এই অঞ্চলের সব দেশকে নিয়ে একটা যৌথ আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা উচিত, যেখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপের প্রয়োজন থাকবে না। দেখুন, আমার পয়েন্ট অফ ভিউ একদম পরিষ্কার, এটাই সঠিক দিশা হতে পারে। যতদিন আমেরিকার মতো বিদেশি শক্তি এই অঞ্চলে নিজের সামরিক উপস্থিতি বজায় রাখবে, ততদিন এই অঞ্চলে সংঘাত চলতেই থাকবে। ইরান যে স্বাধীনভাবে নিজেদের অঞ্চলে সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, এটা একটা সাহসী ও যুক্তি সম্পন্ন পরিকল্পনা। দর্শক, এবার আসি ইয়েমেনের ভয়াবহ পরিস্থিতি নিয়ে। দর্শক, এই খবরটা শুনলে আপনারা বুঝবেন যে ইয়েমেন আবার একটা বিশাল গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। হুতিদের সর্বোচ্চ নেতা বিশাল সংঘবদ্ধতার ডাক দিয়েছেন এবং অনেক উপজাতি গোষ্ঠী তার সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে সৌদি আরবের সমর্থনপুষ্ট বাহিনীও সক্রিয় হয়ে উঠেছে এবং একটা বড় উপজাতীয় জোট হুতিদের বিরুদ্ধে সংঘবদ্ধতার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতির পেছনে আসলে আমেরিকা আর সৌদি আরবের চাপ আছে, যারা বারবার ইয়েমেনের ওপর সামরিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। হুতি নেতা স্পষ্ট বলেছেন, ইয়েমেন কখনো আমেরিকা আর সৌদি আরবের চাপের কাছে মাথা নত করবে না।
আমি মনে করি এই প্রতিরোধের মনোভাবটা আসলে একটা জাতির আত্মসম্মানের প্রতীক। আপনারা কি মনে করেন? জানাও। দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হুতি নেতা তুলে ধরেছেন, তা হলো সোমালিল্যান্ডের ইসরায়েলের উপস্থিতি বাড়ানোর চেষ্টা। সেই বিষয়টা তুলে ধরেছেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইসরায়েল সোমালিল্যান্ডে কোনো সামরিক ঘাঁটি বানায়, তাহলে হুতিরা অপেক্ষা করবে না এবং তাদের কাছে যত অস্ত্র আছে সব দিয়ে সেই ঘাঁটিকে নিশানা বানাবে। এটা প্রমাণ করে যে হুতিরা শুধু ইয়েমেনের সীমার মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা পুরো অঞ্চলে ইসরায়েলি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিরোধের একটা গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। দর্শক, আসে পাকিস্তান আর আফগানিস্তান সীমান্তের খবরে। পাকিস্তান দাবি করছে তারা আফগানিস্তানের মাটিতে ঢুকে নাকি বিমান হামলা চালিয়ে অন্তত ২৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছে, কিন্তু আফগানিস্তান বলছে এই হামলায় সাধারণ মানুষ মারা গেছে। এই ধরনের সীমান্ত পার করে হামলা আসলে একটা দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। এর ফলে দু দেশের মধ্যে সম্পর্ক আরো জটিল হয়ে উঠবে আগামী দিনে। দর্শক, লেবাননের খবরে আসি। আমেরিকার মধ্যস্থতায় লেবানন আর ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি হওয়ার কয়েক দিনের মধ্যেই ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে একটা ২০০ মিটার লম্বা সুড়ঙ্গ ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে। দর্শক, এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। ইসরায়েল এটাকে সন্ত্রাসী সুড়ঙ্গ বলছে, কিন্তু লেবাননের সরকার হেজবুল্লাহকে সন্ত্রাসী মনে করে না। এটা একটা প্রতিরোধ আন্দোলন। আর এটাই প্রমাণ করে যে শব্দের খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। যে অঞ্চলে ইসরায়েলি সেনা প্রবেশ করে, যাদের জমি দখল করে, তাদেরকেই তারা সন্ত্রাসী বলে দাগিয়ে দেয়। এটা একপাক্ষিক ভাষ্য তৈরির একটা পুরো কৌশল, আর সেই কৌশলে পশ্চিমারা সাপোর্ট করে যাচ্ছে। দর্শক, সর্বশেষ আপডেটে আসি। গাজার সেই দৃশ্যের কথা বলি যা মন ভেঙে দেওয়ার মতো। মধ্য গাজা স্ট্রিপে মানুষ পানির জন্য লড়াই করছে। বাচ্চারা রঙের বালতি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে পানির জন্য, রং বেরঙের বালতি নিয়ে। যেসব বালতির ঢাকনাও নেই, ধুলো উড়ে গিয়ে সেই পানিতেই মিশে যাচ্ছে। এই দৃশ্যগুলোই বলে দেয় যে গাজার সাধারণ মানুষ কতটা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ছাদ নেই, পানির পাইপলাইন নেই, খাবার নিশ্চিত নেই। এটাই সেই বাস্তবতা যা পশ্চিমা মিডিয়া অনেক সময় এড়িয়ে যায়। এর সঙ্গেই যোগ হয়েছে তেলের দামের ব্যাপার। হরমুজ পণ্য নিয়ে নতুন করে উদ্বেগে তৈরি হওয়ায় তেলের দাম আবার বাড়তে শুরু করেছে, কারণ সবাই ভয় পাচ্ছে প্রণালীটা বন্ধ হয়ে যেতে পারে। আর ভেনেজুয়েলায় কয়েক দিন আগের সেই ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে ১০,৪৫০-এ পৌঁছে গেছে এবং এখনও লাশ পাওয়া যাচ্ছে ভেনেজুয়েলায়। দর্শক, এই ছিল আজকের ছোট্ট করে পুরো বিশ্লেষণ। দুনিয়ার কোথায় কি হচ্ছে, আমি মনে করি এই পুরো পৃথিবীতে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি দেখাচ্ছে যে পশ্চিম এশিয়া এখনো একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে ইরান নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে, প্রতিরোধ আন্দোলনগুলো শক্তি জোগাড় করছে, আর সাধারণ মানুষ এই পুরো রাজনৈতিক খেলার মাঝে পড়ে কষ্ট ভোগ করছে। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট করে আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম, সবগুলি আপডেট। ধন্যবাদ। আপনাদের কিরকম লেগেছে জানাবেন।